This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল রাতে ঠিক কি ঘটেছিল মধ্যগ্রামের দোহারিয়ায় হামলার আগের মুহূর্তের ছবি এই মুহূর্তে আমাদের কাছে এসেছে টিভি9 বাংলার হাতে সেই সিসিটিভি ফুটেজ। আমরা অবশ্যই সেই ছবি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে শুভেন্দুর আত্মসহায়কের গাড়ি লক্ষ্য করে পরপর গুলি। এই মুহূর্তে ছবিটা বিগ ওয়ালে দেখুন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে মার্ক করে ঠিক কি ঘটেছিল একদম যখন ঘটনা ঘটে তার আগে ঠিক কি ঘটেছিল সেই সিসিটিভি ফুটেজ। দেখুন চন্দ্রনাথের গাড়িটা পাস করলো, অর্থাৎ শুভেন্দুর যে আত্মসহায়ক যাকে টার্গেট করা হয়েছে মার্ক করে আমরা দেখাচ্ছি সেই গাড়িটা পাস করলো। সেই মুহূর্তের সেই ফুটেজ আমাদের কাছে এসেছে, ভালো করে দেখুন সেই মুহূর্তের ফুটেজ যেখান দিয়ে চন্দ্রনাথের গাড়ি পাস করছে। ফুটেজ এসেছে আমাদের হাতে টিভি9 বাংলার কাছে, সিসিটিভি ফুটেজ এসেছে গতকাল রাতে মধ্যমগ্রামের দোহারিয়ায় এই গাড়ি পাস করেছিল এবং তারপরে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন যে সেই আত্মসহায়ককে লক্ষ্য করে গুলি চালানো হয়, অর্থাৎ চন্দ্রনাথ তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, খুন করা হয়। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুজয়ের সঙ্গে সরাসরি কথা বলবো। সুজয়, আরো যে তথ্য সামনে আসছে যে এই চন্দ্রনাথের যে গাড়ি আমরা দেখতে পাচ্ছি সিসিটিভি ফুটেজ এসেছে, সেই গাড়ি পাস করছে, একটু পরেই এই ঘটনার এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি ঠিক তার পর মুহূর্তেই হয়তো তার গাড়িটাকে ঘিরে ফেলা হয়েছিল, তাই তো? একেবারে দেখো, ঠিক 9:58 আমরা ফুটেজটা দেখাচ্ছি। যশোর রোডের দিক থেকে সাদা রঙের স্করপিও গাড়িটা এই যে ঘটনাস্থলের দিকে যাচ্ছিল এবং এই ফুটেজ ইতিমধ্যেই পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং ওই ফুটেজে দেখবে ঠিক তার আগে ওই স্করপিও গাড়িটি এই রাস্তায় ঢোকার আগে দুটি মোটর বাইক আমরা দেখতে পাচ্ছি। দুটি মোটর বাইক এই রাস্তা ঠিক বিপরীত দিকে অর্থাৎ যশোর রোডের দিকে দুটি মোটর বাইক, হেলমেট পরা দুজন তাতে রয়েছে, দ্রুত গতিতেও ছুটে যেতে দেখা গিয়েছিল। ফলে তদন্তকারীরা যে ফুটেজ বাজেয়াপ্ত করেছেন সেখান থেকে যেমন এই মোটর বাইকটি নম্বর এবং কে বা কারা ছিল সেটা তারা খুঁজে বের করার চেষ্টা করছেন, তার পাশাপাশি ওই দুটি মোটর বাইক তাদের গতিবিধি সন্দেহজনক বলে তদন্তকারীদের মনে হচ্ছে। ফলে সেই দুটি মোটর বাইক কি কোনোভাবে তারা রেকি করছিল যে চন্দ্রনাথ আসছে কিনা, বা তারপরে যখন চন্দ্রনাথ এই রাস্তায় ঢুকলো সেটা তারা নিশ্চিত হওয়ার পর তারপর কি তারা পেছন থেকে ধাওয়া করলো এবং ধাওয়া করার পর অর্থাৎ যশোরের দিক থেকে চন্দ্রনাথের গাড়ি পাস করার পর যখন এই জায়গাতে সাদা রঙের নিসান মাইক্রা গাড়িটি, যেটা চোরাই গাড়ি, যখন তার রাস্তা ব্লক করে দেয় তখন কি পেছন থেকে এসে মোটর বাইকে তাকে অ্যাটাক করা হয়। তার কারণ হেলমেট পরা মোটর বাইক আরোহীদের দেখা যাচ্ছে, তারা কারা সেই পরিচয় এখনো স্পষ্ট নয়। তারাই কি আততায়ী নাকি তারা সাধারণ মানুষ সেটা এখনো স্পষ্ট নয় এবং সেটা স্পষ্ট করার জন্য আরও একাধিক সংলগ্ন এলাকার এবং যশোর রোডের সংলগ্ন একাধিক সিসিটিভি ফুটেজ রয়েছে, সেগুলি থেকে তদন্তকারীরা খুঁজে বের করার চেষ্টা করছেন। যদিও এই যে রাস্তা, এই রাস্তার একাধিক জায়গায় দেখা যাচ্ছে আবাসন রয়েছে, কারখানা রয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি জায়গায় সিসিটিভি কিন্তু কাজ করছিল না, সক্রিয় অবস্থায় নেই। এই মুহূর্তে ঘটনাস্থলে সিআইডি এবং ফরেনসিক দল পৌঁছেছে। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে, প্রদীপ্তর সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, কিভাবে চলছে তদন্ত? দেখো, এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সিআইডির যে বিশেষ টিম ফরেন্সিকের তারা যে গুলির খোল পড়ে রয়েছে সেই গুলির খোলের নমুনা তারা সংগ্রহ করছেন, গুলির খোলকে তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন এবং সেই নমুনা তারা সংগ্রহ করছেন। সেই ছবি কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে এবং তদন্তের ক্ষেত্রে এই গুলির খোল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে চন্দ্রনাথ রথের যে মৃতদেহ, সেই মৃতদেহের যে অংশে তার ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষতরও কিন্তু সেখান থেকেও নমুনা সংগ্রহ করার কাজ শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। তার কারণ দুটিকে মিলিয়েই স্পষ্ট হবে ঠিক কোন আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। তার কারণ পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে যে শুধুমাত্র সাপ শুটার বা সুপারি কিলার এরা তো বটেই, মানে যে ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে তা হয়তো এই রাজ্যের নয়, অন্য কোনো রাজ্যের কোনো আততায়ীর ব্যবহার করা এবং খুব দামি আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে। একটা অংশের দাবি যে অস্ট্রিয়ান গ্লকের মতো আগ্নেয়াস্ত্র এক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকতে পারে এবং সেই কারণেই নমুনা সংগ্রহের কাজ খুব গুরুত্বপূর্ণ এবং পুলিশ তাদের তদন্তের স্বার্থেও তাদের যে ক্যামেরা সেটাও লেন্সবন্দি করছেন এবং গোটা ঘটনার ক্ষেত্রে যে পূর্ব পরিকল্পনা ছিল ছত্রে ছত্রে তার প্রমাণ। তার কারণ যে রাস্তাতে গুলির খোল পড়ে রয়েছে তার থেকে ঘটনাস্থল 100 মিটারের মধ্যে এবং সেই যে গোটা রাস্তাটা, এই রাস্তায় খুব দ্রুত গতিতে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়া সম্ভব নয় এবং শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের গাড়ির সামনে প্রথমে একটি ছোট গাড়ি চলে আসে এবং তারপর পাশে থাকা মোটর বাইক থেকে একটু সঙ্গে থাকো প্রদীপ্ত। শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে বক্তব্য রাখছেন। এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ড। কিন্তু এই যে ঘটনাটি ঘটলো, যার সঙ্গে রাজনীতির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই,
তিনি একজনের আপ্তসহায়ক, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন একজন সেনা কর্মী। আজকে তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারার উদ্দেশ্যটা কি? এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এর বেশি কিছু বলতে পারছি না, কারণ তদন্ত চলছে। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ব্যাঘাত ঘটানোর ষড়যন্ত্র, শুনলেন না? শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে ব্যাঘাত ঘটানোর ষড়যন্ত্র। মঙ্গল গ্রহ থেকে তো কেউ এসে মারেনি। এত বড় যখন পরিকল্পিত হত্যাকাণ্ড হচ্ছে, তখন স্থানীয় দুষ্কৃতীরা বা স্থানীয় নেতৃবৃন্দ জানতো না, এরকম তো ঘটনা ঘটেনি। অনেক কিছুই আছে, আমি বলতে পারছি না। সেম মোডাস অপারেন্ডি দেখা যাচ্ছে শক্তিগড়ের রাজু ঝামারের এই ম্যাটারে। আমি এই মুহূর্তে তদন্তের স্বার্থে, এবং যেহেতু দুদিন পরে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান আছেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী থেকে শুরু করে 20 জন আমাদের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসছেন, এবং ব্রিগেড প্যারেডে এত বড় একটা সমাগম হয়, তার কারণে কিছু বিষয়ে আমি একটু চুপ থাকতে বাধ্য হচ্ছি। গতকাল বিজেপি নেতাকে বোমা মারা হয়েছে পানিহাটিতে, কি বলবেন? বিজেপি নেতাকে বোমা মারা হয়েছে, সাগর দত্ত হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। এবং বিভিন্ন জায়গায় বোমাবাজির ঘটনা কালকে সোনারপুর। এখনো পর্যন্ত আমাদের নির্বাচনী বিধি লাগু আছে, তারা দেখুন। রাজ্যপালকে অনুরোধ করব তিনি বিষয়টা দেখতে। আমি গত 8 মাস ধরে একটা কথা বলে আসছি, 8 মাস যাবত আপনাদের বারবার বলেছি, আপনাদের বুমের সামনে বলেছি যে তৃণমূল সরকার চলে গেছে, তৃণমূল সরকার চলে যাচ্ছে, তৃণমূল সরকার চলে যাবেই। কিন্তু সরকার চলে যাওয়ার পরে রাজ্যে অস্থিরতা তৈরি হবে, তৃণমূলকে মারবে। অধিকাংশ ক্ষেত্রেই দেখুন যা ভাঙচুরের ঘটনা, 4 ঘন্টার বিজেপি, যারা আগের দিন লাইভ পোস্ট করছে বিজেপি ক্যান্ডিডেটের বিরুদ্ধে অশ্রাব্য গালিগালাজ করে, পরের দিন তার হাতে বিজেপি পতাকা, তারা গিয়ে তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙছে, দখল করছে। আর যারা যারা আমাদের যুক্ত আছে, আমি আজকে বিকেলে তাদের দল থেকে তাড়িয়ে দেবো। শপথ গ্রহণের আগে এরকম ঘটনাটা একটা থ্রেট, প্রধানমন্ত্রী আসবে। আমি এর বেশি কিছু বলতে চাইছি না, মানুষের ওপর ছেড়ে দিলাম, তারা বিচার করবেন। আমাদের রাজ্যবাসীর একটা রাজনৈতিক সচেতনতা আছে, এবং গ্রহণে বা বর্জনে তারা চরমপন্থী। তার পরিচয় তারা 2011 সালেও দিয়েছিলেন, তার পরিচয় তারা 2026 সালে দিয়েছেন, এবং অতীতে 1977-এও দিয়েছেন। সুতরাং এখানে পরিবর্তন যখন হয়, তখন একটা নির্দিষ্ট আবেগের উপরে ভিত্তি করে হয়, রাজনৈতিক বোধের উপরে ভিত্তি করে হয়। এই রাজ্যের মানুষের সেই বোধের উপরে আমাদের সম্মান আছে, মানুষ এটা জানে। আমি কালকে আমি আসতে পারিনি অনেক রাত্রের কারণে, এবং আমি যখন খবর পাই শঙ্কর ঘোষের কাছ থেকে, তখন আমার অবিশ্বাস্য লাগছিল। পরে একজন কলকাতার লব্ধ প্রতিষ্ঠিত চিকিৎসক, তিনি ঘটনাচক্রে ওইখানে উপস্থিত ছিলেন, তিনি আমাকে ফোন করে জানান যে একজনের 2টো সরাসরি বুলেট ইঞ্জুরি আছে এবং সে মারা গেছে, ওখানে গুলি লাগলে কেউ বাঁচে না। আরেকজনকে আমি অন্য জায়গায় পাঠানোর জন্য রেফার করছি, বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। তখন শুভেন্দু অধিকারীকেও জানতাম। শুভেন্দু অধিকারী বলতে বাধ্য হলাম, মানসিকভাবে সে প্রস্তুতি ছিল না। শুভেন্দু অধিকারী তখনও জানতেন, মানে উনি যখন আসছেন এখানে, উনি জানতেন যে উনি এখান থেকে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, তাকে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাবেন। আমি তাকে খবর দিলাম যে ও আর নেই। দুর্ভাগ্যজনকভাবে এই ঘটনাটা, ইনফরমেশনটা দিতে হলো। তো এটা অত্যন্ত মর্মান্তিক। দেখুন, এটা বলার ভাষা আমাদের কাছে। আজকে কি দেহ নিয়ে চণ্ডীপুরে নিয়ে যাওয়ার কথা? এটা পারিবারিক বিষয়, এটা শুভেন্দু অধিকারী আসছেন, ওনারা এটা ঠিক করবেন। এটা সম্পূর্ণ। শুনতে পেলেন আপনারা শ্রমিক ভট্টাচার্য, তার বক্তব্য আপনারা শুনলেন, এবং তিনি স্পষ্টই জানালেন এর নেপথ্যে রাজনৈতিক কোনো সংঘর্ষের কারণ রয়েছে, যেটা তিনি স্পষ্টভাবে বলতে চান না, কারণ বিষয়টি তদন্ত সাপেক্ষ। এবং এরপর শুভেন্দু অধিকারী আসছেন, ঘটনাস্থলে পৌঁছবেন, এবং তারপর তারা যা পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপ নেবেন। মৃত্যু নিশ্চিত করতে গুলিবৃষ্টি, দুষ্কৃতীদের, এবং সুপারি কিলার ভাড়া করা হয়েছিল কিনা সেই সমস্ত বিষয় নিয়ে এখন প্রশ্ন রয়েছে। ছক কষে রেকি করে খুন করা হয়েছে চন্দ্রনাথকে। খুনে ব্যবহৃত সাদা গাড়ি করে রেকি করা হয়েছিল। গতকাল রাতে মধ্যগ্রামের দোহারিয়ায় নিজের ফ্ল্যাটে ফিরছিলেন চন্দ্রনাথ। আবাসনের
বারাসত হাসপাতাল থেকে দীপঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্করের সঙ্গে কথা বলবো। দীপঙ্কর, এই মুহূর্তে আপডেটটা নেব। দেখো, এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য তিনি এসে পৌঁছেছেন এবং শ্রমিক ভট্টাচার্য এতক্ষণ ধরে সংবাদ মাধ্যমকে যে কথাগুলো বলছিলেন যে এটার পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। যেহেতু আগামী দুদিনের মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে প্রধানমন্ত্রী আসবেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, দেশের আরও অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসবেন, এই ধরনের ঘটনা যেহেতু হবে, তার আগে এরকমভাবে একটা বড় থ্রেট বলা যায়। কিন্তু তিনি তার রাজনৈতিক কর্মীদেরকে স্পষ্ট করে বলছেন মাথা ঠান্ডা রাখতে, কোনো রকম উত্তেজনা তৈরি না করতে, এবং সব থেকে বড় সমস্যার কথা তিনি বলছিলেন যে যারা আগের দিন রাত্রিবেলা পর্যন্ত তৃণমূল ছিলেন, পরের দিন তারা 12টার পরে বিজেপি হয়েছেন, এই লোকগুলোকে আইডেন্টিফাই করা, অর্থাৎ তাদের একটা পোস্টপোল ভায়োলেন্স নিয়ে বক্তব্য আছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে তার দেহ এখান থেকে চণ্ডীপুর নিয়ে যাওয়া হবে এমনটা জানা যাচ্ছে, যদিও তার বিষয়ে সম্পূর্ণ মতামত বা বক্তব্য প্ল্যানিং শুভেন্দু অধিকারী আসার পরে স্থির হবে। তার ভাই ইতিমধ্যে এসে গেছেন। 3 সদস্যের চিকিৎসক টিম যারা ময়নাতদন্তের জন্য হাসপাতালের ভেতরে, মর্গের ভেতরে রয়েছেন, তারা অনেকক্ষণ আগে থেকেই ভেতরে ঢুকে গেছেন। ময়নাতদন্তের কাজ প্রায় শেষের পথে এমনটা আমরা জানতে পারছি, এবং তার ভেতরে আর কোনো বুলেট ইনজুরি আছে কিনা বা বুলেট আছে কিনা তার জন্য এক্সরে মেশিন নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে এক্সরে করা হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদেরকে নিয়ে যাই ঘটনাস্থলে। এই মুহূর্তে ঘটনাস্থলে কি চলছে? সিআইডি টিম পৌঁছেছে, ফরেনসিক রয়েছে। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, ঘটনা গতি প্রকৃতি। দেখো, সিআইডির যে বিশেষ টিম এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন এবং তারা নমুনা সংগ্রহ করছেন। যে গুলির খোল বারংবার দেখানো হচ্ছিল, সেই গুলির খোল তারা সংগ্রহ করেছেন। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে, আমার সহকর্মী পিকুকে দেখাতে বলবো, যে একবার কথা বলার চেষ্টা করব। আপনারা কি সংগ্রহ এখানে পিওতে এসে ইনভেস্টিগেশন হয়েছে, আর বেশি কিছু, এর বেশি আর কিছু বলা যাবে না। তারা জানালেন যে প্লেস অফ অকারেন্স, অর্থাৎ যেখানের ঘটনাস্থল, সেখানে এসে তারা নমুনা সংগ্রহ করছেন গুলির খোল। এখনও তুমি দেখতে পারবে যে কাঁচের টুকরো, যে কাঁচ চন্দ্রনাথ রথের যে গাড়ির কাজ, সেই গাড়ির কাজ এখনও পড়ে রয়েছে, এবং সেই নমুনা কিন্তু সংগ্রহের কাজ করছেন সিআইডির যে টিম যারা এসছিলেন, দায়িত্বে রয়েছেন। তাদের সঙ্গে আমরা কথা বললাম। তাদের বক্তব্য যে তারা নমুনা সংগ্রহ করতে এসছেন, সেই কাজই কিন্তু এই মুহূর্তে তারা করছেন। রাজ্য পুলিশের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে সিআইডিকে এর তদন্তভার না দেওয়া হলে, এই ঘটনার তদন্তভার না দেওয়া হলেও ইতিমধ্যেই তারা সহযোগিতার কাজে নেমে পড়েছেন। একাধিকবার সকাল থেকে সিআইডির বিশেষ যে টিম তারা আসছেন, এবং ডিজি বা রাজ্য পুলিশের ডিজি তিনি নিজে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন, নিজে সিসিটিভিগুলো খতিয়ে দেখছেন, ঠিক কোথা থেকে দুষ্কৃতীরা এসেছিলেন, কারা ছিলেন, কিভাবে তারা পৌঁছেছিলেন। এমনকি শুধু যেখানের ঘটনাস্থল, অর্থাৎ মধ্যম গ্রামের যে ঘটনাস্থল দোহারিয়া রোডে, সেই জায়গা শুধুমাত্র নয়, আশপাশের এলাকায়, অর্থাৎ দুষ্কৃতীরা কোন এলাকা দিয়ে বেরোতে পারে, এই সমস্ত এলাকার সিসিটিভির ফুটেজ কিন্তু খতিয়ে দেখার কাজ হচ্ছে। খুব গুরুত্বপূর্ণভাবে বলা যায় যে একটা পূর্ব পরিকল্পনার ছাপ পরতে পরতে স্পষ্ট হচ্ছে। তার কারণ সেটা পরতে স্পষ্ট হচ্ছে এই কারণেই যে জায়গাটায় তাকে খুন করা হয়েছে, তার কাছে কিন্তু সিসিটিভির যে মুখ আমরা দেখতে পাচ্ছি আমাদের সহকর্মী পিকুর মধ্যে দিয়ে, পিকুর ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে, তার সেখানের ভিউও কিন্তু ঘটনাস্থলের ক্ষেত্রে কি কোথাও কোনো নতুন তথ্য প্রমাণ দেবে, তা নিয়ে পুলিশের মধ্যেও কিন্তু চর্চা যেমনভাবে চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে কোনো বিষয় নেই, তারা মুখ খুলতে নারাজ। তবে এক্ষেত্রে কি শুধুমাত্র এই রাজ্যের কোনো আততায়ী চন্দ্রনাথ রথের ওপরে হামলা চালালো, নাকি ভিন রাজ্যের কোনো আততায়ী, নাকি ভিন দেশের কেউ, এ নিয়েও কিন্তু কাটাছেড়া চলছে। এবং খুব তাৎপর্যপূর্ণভাবে একটা বিষয় কিন্তু লক্ষণীয়, যে রাজ্য পুলিশের পাশাপাশি কিছুক্ষণ আগে এখানে, অর্থাৎ ঘটনাস্থল পরিদর্শন করে যান, ঘটনাস্থলে যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেন। বিএসএফের পদস্থ কর্তারা, স্বয়ং বিএসএফের ডিজি ঘটনাস্থলে আসেন, এবং তিনিও কিন্তু গোটা এলাকা খতিয়ে দেখেন, যে বহুতলগুলো রয়েছে, কারখানা রয়েছে, এবং যে রাস্তা, সেই রাস্তা কিন্তু খুব বেশি চওড়া নয়, অর্থাৎ বড় কোনো গাড়ি ব্যবহার করে এই রাস্তা দিয়ে খুব দ্রুত কেউ পৌঁছে যাবে এমনটিও নয়। স্করপিও ব্যবহার চন্দ্রনাথ রথ করতেন, গতকালও তাই ব্যবহার করেছিলেন, কিন্তু সেই গাড়িকে ব্যবহার করেও তিনি খুব দ্রুত এই রাস্তা দিয়ে তার যে আবাসন, যেখানে তিনি থাকতেন, সেখানে পৌঁছে যাবেন এমনটি হয় না। এবং সেই জন্যেই তারা এই জায়গাটা বেছে নিয়েছিলেন। এবং পূর্ব পরিকল্পনার ক্ষেত্রে তদন্তকারীদের বক্তব্য যে গত কয়েকদিন ধরেই
রেইকি করা হচ্ছিল একদম এই আমাদের এই রাস্তাতেই। গোটা তদন্তের দিকে নজর থাকবে প্রদীপ্ত, ধন্যবাদ। আর এই চন্দ্রনাথ খুনে সরাসরি তৃণমূলকে নিশানা করলেন তার মা। ভোটে চন্দ্রনাথকে ভবানীপুরের দায়িত্ব দিয়েছিলেন শুভেন্দু। মমতার হারের প্রতিশোধ নিতে ছেলেকে খুন করেছে তৃণমূল। যারা বলেছিল 4 তারিখের পর দিল্লির কোনো বাপ বাঁচাতে পারবে না, তারাই দেখিয়ে দিল। বিস্ফোরক দাবি চন্দ্রনাথের মায়ের। আমি একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খলভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর জন্য শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, তৃণমূলেরই সাজানো গল্প। কি কারণে মৃত্যু হতে পারে বলে আপনি মনে করছেন মা হিসাবে? আমার মনে হয় ও এই ভোটের লড়াইতে ভবানীপুর, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিভিন্ন জায়গার দায়িত্বে ছিল, যার জন্য আমার মনে হয় ওর প্রতি টার্গেট ছিল তৃণমূলের, যে ওইখানে শুভেন্দুবাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশ্রুতি। বিস্ফোরক দাবি করছেন চন্দ্রনাথের মা। কিন্তু যে কথা তিনি বলছিলেন যে ভোট প্রচারে ঠিক কি বলেছিলেন অভিষেক, শুনুন আরেকবার। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। আর 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। বসিরহাট দক্ষিণের গোডাউন পাড়া এলাকায় বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, রাত 10টা নাগাদ আচমকাই রোহিত রায়ের উপর গুলি চালানো হয়। তার হাতে গুলি লাগে বলে খবর। পতাকা লাগানোর সময় তাকে গুলি করা হয় বলে অভিযোগ। প্রথমে বসিরহাট হাসপাতাল ও পরে কলকাতায় স্থানান্তরিত করা হয় রোহিত রায়কে। বিজেপির ফ্ল্যাগ লাগাচ্ছিলাম পাড়ায়, একটা ফ্ল্যাগ ওরা লাগানোর পরে ওরা দেখি 4-5 জন ছিল, সব ভোলাবুতোর ছেলে পেলে, 4-5 জন ভোলাবুতো ছিল। কিন্তু আমি অতটা গুলি চালিয়েছি, আমি পালিয়ে এসেছি। হাত বাজিয়ে ছিল, পুরো পাতালে গুলি করে একদম। আমি তার মধ্যে দুটো আমার সামনে যে একটা গুলি চালিয়েছে, আমি পিছন ঘুরে দৌড়তে গেলে তুমি পিছন দিকে একটা মেরেছে হয়তো, আমি জানি না। ওই তখন হসপিটালে গুলি চালিয়েছে তোমাকে? গুলি চালিয়েছে। যেটা চিনতে পারছো সেটা নাম? হ্যাঁ, যারা যে সবাইকে চিনতে পারে। নাম বলো। তোমার এই বড়, ওর নাম বড়, এলিট ক্লাবের বাড়ি। ওর কি ভালো নাম আমি জানি না। ওর যার নাম বড়, ওই আমাকে ওই গুলি চালিয়েছে। জাহিনুর ছিল, জাহিনুর গুলি চালিয়েছে। বসিরহাট দক্ষিণের গোডাউনপাড়া এলাকায় বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, রাত 10টা নাগাদ আচমকাই রোহিত রায়ের উপর গুলি চালানো হয়। তার হাতে গুলি লাগে বলে খবর। পতাকা লাগানোর সময় তাকে গুলি করা হয় বলে অভিযোগ। প্রথমে বসিরহাট হাসপাতাল ও পরে কলকাতায় স্থানান্তরিত করা হয় রোহিত রায়কে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, বসিরহাট দক্ষিণের গোডাউনপাড়া এলাকায় বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। রাত 10টা নাগাদ আচমকাই রোহিত রায়ের উপর গুলি চালানো হয় বলে খবর। তার হাতে গুলি লাগে বলে খবর। পতাকা লাগানোর সময় তাকে গুলি করা হয় বলে অভিযোগ। প্রথমে বসিরহাট হাসপাতাল ও পরে কলকাতায় স্থানান্তরিত করা হয় রোহিত রায়কে।